নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি আজকে মার্কেটের কথা বলি, তো সেরকম বড় কোনো পতন দেখা যায়নি, তবে কিছুটা লাল নিশানে দিনের শেষে বন্ধ হয়েছে। তো এই 78 পয়েন্ট মতো নিফটি ফিফটি পড়েছে, এবং এরই সঙ্গে সঙ্গে যদি সেন্সেক্সের কথা বলি, তো এটা 300 পয়েন্টের কাছাকাছি পড়েছে, এবং পার্সেন্টেজ হিসেবে দেখতে পাচ্ছেন 0.38% ডাউন হয়েছে। তবে আজকের দিনেই কিছু ইন্ডেক্স অল টাইম হাইও লাগিয়ে দিয়েছে। তো যদি প্রথমে নিফটি ফিফটির কথা বলি, তো দেখতে পাচ্ছেন আজকের যে হাই এটা হচ্ছে 26,373.20, এবং 52 উইকের যে হাই সেটা কত? তো এই 52 উইকের হাই এটা দেখতে পাচ্ছেন রয়েছে 26,373.20, এবং এরই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই নিফটি ব্যাংক এটাও আজকে অল টাইম হাই লাগিয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছেন আজকের যে হাই এটাই 60,437.35, এবং 52 উইকের যে হাই এটাও এই 60,437.35 রয়েছে। তবে এই ওপর লেভেলে মার্কেট নিজেকে ধরে রাখতে পারেনি, এবং তারপরে কিছুটা পতন এসেছে। তবে ইন্ডাইসেস ওয়াইজ আজকে যে পতন সেগুলো কিন্তু অনেকটাই বেশি দেখা গেছে। তো এখানে নিফটি ফিফটি এটা তো পড়েইছে, তারপরে নিফটি নেক্সট 50 এটা একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে। তারপরে নিফটি ব্যাংক 0.18% ডাউন হয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা পড়েছে 0.17%। তারপরে মিড ক্যাপ সিলেক্ট এটা পড়েছে 0.11%। তারপরে আরো অন্যান্য যে ইন্ডাইসেস গুলো রয়েছে, এই নিফটি 100, 200, 500 এইগুলো সবই লাল নিশানে বন্ধ হয়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলোও দেখতে পাচ্ছেন না লাল রয়েছে, এবং সেখানে স্মল ক্যাপ এখানে মোটামুটি কিছুটা ভালো পারফরমেন্স দেখা গেছে। তো এই স্মল ক্যাপ 100 এবং এই স্মল ক্যাপ 50 এগুলো 0.5%-এর কাছাকাছি বাড়া রয়েছে। এবং যে ওভারঅল মার্কেট ব্রেথ সেটাও আজকে খারাপ ছিল। তো এই 3,257 খানা স্টক যেগুলো এনএসসি-তে ট্রেড হয়েছে, তাদের মধ্যে পড়া শেয়ারের সংখ্যা কত? এই 1943 খানা রয়েছে, এবং সেখানে বেড়েছে 1205 খানা শেয়ার। তো এখানেও দেখতে পাচ্ছেন সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তো বলতে পারেন এই দুখানা বাড়া শেয়ারের সামনে প্রায় 3খানা কিন্তু পড়া শেয়ার ছিল। আর বিভিন্ন সেক্টরাল ইন্ডাইসেস গুলো কেমন পারফর্ম করলো? তো এই নিফটি অটো এটা 0.31% বেড়েছে। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা সামান্য ডাউন হয়েছে। এফএমসিজি এটা মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছে, এবং আজকে মার্কেটকে যে এতটা নিচের দিকে নিয়ে এসেছে তার পেছনে অন্যতম যে ইন্ডেক্স সেটা হচ্ছে এই নিফটি আইটি। তো প্রায় 1.5%-এর কাছাকাছি পতন কিন্তু এই নিফটি আইটিতে দেখা গেছে। তো যদি এই নিফটি আইটি স্টকগুলো একবার দেখি, তো দেখতে পাচ্ছেন বড় বড় যে কোম্পানিগুলো যেমন ইনফোসিস 2%-এর উপরে পড়া, তারপরে উইপ্রো লিমিটেড এটাও 2%-এর উপরে পড়েছে, এবং এরই সঙ্গে সঙ্গে এইচসিএল টেক এও কিন্তু 2%-এর কাছাকাছি পড়েছে। তো বেশিরভাগ বড় বড় আইটি কোম্পানিগুলো আজকে কিন্তু মার্কেটকে নিচের দিকে টেনে নামিয়েছে, এবং এই যে নিফটি 50 তাতে কিন্তু এই আইটি কোম্পানিগুলো এদের বড় কন্ট্রিবিউশন রয়েছে। তো এই আইটিতে প্রেসার তৈরি হলে নিফটি ফিফটি কিন্তু এমনি নিচের দিকে আসে। তারপরে মিডিয়া মেটাল এগুলো 0.60%-এর কাছাকাছি বাড়া। ফার্মা সামান্য ডাউন হয়েছে। তো কিছু ফার্মা কোম্পানির এই ভেনেজুয়েলাতে ব্যবসা রয়েছে। তারপরে পিএসইউ ব্যাংক এটা প্রায় 0.5%-এর কাছাকাছি বাড়া, এবং সব থেকে ভালো পারফর্ম আজকে করেছে নিফটি রিয়ালটি 2%-এর উপরে বাড়া। তো আজকে মার্কেটে এরকম যে পতন দেখা গেছে, এর পেছনে কি কারণ রয়েছে? তো প্রথমত যদি কথা বলি, একটা ছোট কারণ আসছে, সেটা কি? তো এই ডোনাল্ড ট্রাম্প তিনি এটাই বলেছেন যে ইন্ডিয়াকে উদ্দেশ্য করে বলেছেন কি, ইফ দে ডোন্ট হেল্প অন রাশিয়ান অয়েল ইস্যু, যদি রাশিয়ান অয়েল ইস্যুতে এই ইন্ডিয়া এই আমেরিকাকে সাহায্য না করে, তাহলে এই ডোনাল্ড ট্রাম্প তিনি আবার একটা নতুন ট্যারিফ কিন্তু বসিয়ে দিতে পারেন। তো যেই ওয়ার্নিং এই ট্রাম্পের তরফ থেকে কিন্তু দেখা গেছে। তবে এরকম ওয়ার্নিং তিনি কিন্তু নিয়মিতই দিয়ে থাকেন। তো এর উপরে কিন্তু মার্কেট সেভাবে বড় রিয়াকশন দেখায়নি। তবে কি এফআইআই এর তরফ থেকে বেশি সেলিং হয়েছে? কারণ এতদিন এফআইআই এরা মার্কেটে ছিল না, আজকের দিন থেকে এফআইআই রা ফিরে এসেছে। তো যদি দেখেন এফআইআই এবং ডিআই এর ডেটা সেটাও রিলিজ হয়ে গেছে। তো যদি দেখেন এই এফআইআই এরা তো বিক্রি করেছে, কিন্তু ফিগার খুবই কম, এই 36 কোটি সেলিং হয়েছে, এবং সেটাকে সামাল দিতে এই যে ডিআইআই এরা 1764 কোটি শেয়ার কিনেছে। তো এই এফআইআই এদের তরফ থেকেও কিন্তু সেরকম বড় সেলিং ছিল না। আর অনেকেই বলবেন তাহলে মার্কেট পড়েছে, এর পেছনে এই ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট যাকে এই আমেরিকার সেনাবাহিনী ধরে নিয়ে এসেছে সেটা একটা কারণ। দেখুন এরকম যদি কারণ হতো তাহলে কিন্তু মার্কেট শুরুতেই অনেকটা নিচে পড়ে যেত। তো দেখতে পাচ্ছেন এই গ্যাপ আপ কিন্তু ওপেন হয়েছিল, তারপরে পড়েছিল, তারপরে আবার রিকভার হয়ে আজকের দিনে কিন্তু অল টাইম হাই লাগিয়ে দিয়েছে। তো এটাও কিন্তু কোনো কারণ নয়। তো এই ভেনেজুয়েলার ব্যাপার নিয়ে সর্বশেষ আপডেট কি রয়েছে? তো এর আগে যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্যাপচার করে নিয়ে আসা হয়েছিল, তখন ট্রাম্প এটাই বলেছিল যে আমেরিকা এরা এই ভেনেজুয়েলা এই দেশটাকে চালাবে। তো পরে আবার অন্য খবরও সামনে আসছে যে ডেলসি রড্রিগেজ তিনি কিন্তু এই যে ভেনেজুয়েলা সেই দেশটার ইন্টিরিম প্রেসিডেন্ট হয়ে তার শাসন ব্যবস্থা সামলাবেন, মানে অন্তর্বর্তী সরকার একটা শাসন ব্যবস্থা চালাবেন। তো দেখতে পাচ্ছেন এই ইনি সেই মহিলা যিনি বর্তমানে ভেনেজুয়েলা এই দেশটাকে চালাবেন। তবে এই ভেনেজুয়েলা দেশটার যে শাসন ব্যবস্থা
সেটাই ভেনেজুয়েলা। এই দেশটার পূর্ববর্তী ভাইস প্রেসিডেন্টের হাতে থাকলেও ভেনেজুয়েলার যে তেলের খনিগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমেরিকাই পরিচালনা করবে। তো ট্রাম্প তিনি এটাও বলে দিয়েছিলেন যে ইউএস এর অয়েল কোম্পানিগুলো প্রচুর স্পেন্ডিং করবে এই ভেনেজুয়েলাতে। কিসের জন্য? এই তেল উৎপাদন করার জন্য, এবং প্রচুর পরিমাণে তেল আমেরিকার হাতে আসতে পারে। তো দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেটও এটাকে সেলিব্রেট করছে। তো ডাউ জোন্স এই 49,136-এ পৌঁছে গেছে, এবং এটাই দেখতে পাচ্ছেন 52 উইকের হাই, মানে আজকের দিনেই 52 উইকের হাই লাগিয়েছে। আজকের হাই কত? এই 49,157, এবং 52 উইকের যে হাই এটাও কিন্তু 49,157। আর তারই সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজাইট, তো এখানেও ভালো একটা পারফরমেন্স দেখা যাচ্ছে, প্রায় 0.1%-এর কাছাকাছি বাড়া। এবং এরই সঙ্গে সঙ্গে এই অয়েল কোম্পানিগুলো কিন্তু খুশিতে রয়েছে। তো সেরকম যদি আমেরিকান মার্কেটের কিছু অয়েল কোম্পানি দেখি, তো দেখতে পাচ্ছেন এক্সন মোবিল কর্প, যেটাই এনওয়াইএসি এইখানে লিস্ট রয়েছে, এটা প্রায় 2%-এর কাছাকাছি বাড়া। তারপরে এই চেভরন কর্প, এটা প্রায় 5%-এর কাছাকাছি বাড়া, এবং এরকম আরো অনেক কোম্পানি রয়েছে। তো যদি আরো একটা কোম্পানি দেখি, এই ম্যারাথন পেট্রোলিয়াম কর্প, এটাও কিন্তু 5%-এর উপরে বেড়েছে। আর এই ক্রুড অয়েল এটা কিরকম পারফর্ম করছে? তো এই ক্রুড অয়েলে সেরকম বড় কোনো ইম্প্যাক্ট দেখা যায়নি। দেখতে পাচ্ছেন WTI ক্রুড এটা 1.83% বাড়া, এবং এই ব্রেন্ট ক্রুড এটা 1.65% বেড়েছে। তো এরপরে কি হবে? এই আমেরিকা ভেনেজুয়েলার যে তেলের খনিগুলো সেইগুলোর উপর দখল নেবে, এবং সেইখান থেকে যখন আস্তে আস্তে ক্রুড অয়েলের প্রোডাকশন আরো বেশি বাড়বে, তখন কিন্তু ক্রুড অয়েলের সাপ্লাই বেড়ে যাবে, যার কারণে কিন্তু এই যে দাম সেটা পড়তে পারে। তবে এই যে ক্রুড অয়েল এটাকে কিন্তু যে সমস্ত কোম্পানি তুলবে তারা কন্ট্রোলও করে থাকে, মানে প্রয়োজনের অতিরিক্ত কিন্তু তুলবে না। তো যেরকম প্রয়োজন হবে আমেরিকা কিন্তু তাদের ইচ্ছা মতো এই যে ক্রুড অয়েল সেটা উত্তোলন করবে। আর এই গোল্ড এবং সিলভার, তো এই খবরে কিরকম কি পারফরমেন্স দেখা গেল? তো এই গোল্ড 1.65% বাড়া, এবং সিলভার এটা বেড়েছে 4.18%। তো দেখুন এই যে ব্যাপারটা হয়েছিল না, এই যে মাদুরোকে ধরে নিয়ে এসেছিল, এটা কিন্তু পুরোপুরি যুদ্ধের মতো ব্যাপার ছিল না। একটা স্ট্রাইক করেছিল আমেরিকা, এবং সেইখানে এনাকে গ্রেপ্তার করে দেশে নিয়ে চলে আসা হয়েছিল। এবং এরকমও রিপোর্ট শোনা যাচ্ছে এই ভেনেজুয়েলার যে আর্মি ছিল তারা কিন্তু কোনো প্রকার বাধাও দেয়নি। তো এই গোল্ড সিলভার এর সঙ্গে সঙ্গে আরো অন্যান্য মেটাল স্টকও ভালো পারফর্ম করেছে, মেটালের দামও বেড়েছে। তো এই যে কপার এখানেও কিছুটা তেজ দেখা গিয়েছিল। আর তারপরে অন্যান্য অ্যাসেট ক্লাস সেগুলো কেমন পারফর্ম করছে? তো যদি এই বিটকয়েনের কথা বলি, এটা 2.24% বেড়ে বন্ধ হয়েছে। আর এই ভেনেজুয়েলা অ্যাটাকের পরে এই ডোনাল্ড ট্রাম্প আরো হুমকি দিচ্ছেন যে আরো কিছু দেশকে তিনি অ্যাটাক করতে পারেন। তবে এইগুলো বর্তমানে শুধুমাত্র হুমকি হিসেবেই দেখতে পারেন, কারণ এই যে অ্যাটাকগুলো হয় এইগুলো কিন্তু বাইরে সেরকম ভাবে জানানো হয় না, মানে হঠাৎ করেই হয়, তারপরেই কিন্তু মানুষ জানতে পারে। তো কোন কোন দেশগুলোর ওপর? তো যে দুটো নতুন দেশের ওপর অ্যাটাক করার কথা বলা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে এই গ্রিনল্যান্ড। তো ইউএস বলছে এই যে গ্রিনল্যান্ড এই দেশটাকেও তাদের দরকার, কারণ এই গ্রিনল্যান্ড এই দেশটা এই আমেরিকার জন্য একটা ন্যাশনাল থ্রেট হিসাবে কাজ করছে। তো দেখতে পাচ্ছেন এইখানে ইউনাইটেড স্টেট মানে আমেরিকা রয়েছে, তারপর এইদিকে নরওয়ে রয়েছে, সুইডেন, ফিনল্যান্ড, পাশে আইসল্যান্ড রয়েছে, তারপরে এইদিকে রাশিয়া রয়েছে, এবং এই মাঝখানে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই গ্রিনফিল্ড। এবং এই ভেনেজুয়েলা রেডের পরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই হুমকিও দিয়েছেন যে তিনি কলম্বিয়া এই দেশটার উপরেও কিন্তু একটা মিলিটারি অপারেশন সংগঠিত করাতে পারেন। তো এই ভেনেজুয়েলা এই দেশটার উপর আঘাত করার পরে বিভিন্ন দেশ নিয়েও কিন্তু তিনি কথা বলতে শুরু করেছেন। আর যখনই এরকম জিওপলিটিক্যাল টেনশন তৈরি হয় তখন এই ডিফেন্স স্টকগুলো এগুলোতে মোটামুটি র্যালি আসে। তো যদি দেখেন আমেরিকার সব থেকে বড় যে ডিফেন্স কোম্পানি রয়েছে এই লকহেড মার্টিন, তো এখানে 2.25% তেজি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ডিফেন্স কোম্পানিগুলো মোটামুটি ভালো পারফর্মই করেছিল। তো এই একটা দুটো বাদ দিয়ে যদি নিচের দিকে যান দেখতে পাবেন বেশিরভাগ কোম্পানি কিন্তু আজকে এই নীল বা সবুজে বন্ধ হয়েছে। এর পরের যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওএনজিসি। তো আজকের দিনে 1.41% ডাউন হয়েছে, এবং আগামীকালও এই স্টকটাতে কিছুটা পতন আসতে পারে। তো এই অন্ধ্রপ্রদেশের একটা তেলের কূপে এই গ্যাস লিক দেখা গেছে, এবং সেখানে এই আগুন লাগার মতো ঘটনাও কিন্তু হয়েছে, এবং ঘটনা এতটাই বেড়ে গিয়েছিল যে অন্ধ্রপ্রদেশের গ্রামের যে বিভিন্ন মানুষরা রয়েছেন তাদের কিন্তু সেই গ্রাম থেকে দূরেও সরানো হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই লিক গ্যাসের জন্য তাড়াতাড়ি এতে আগুন ধরে গিয়েছিল, এবং এই যে আগুন লাগার ঘটনাটা এটা কিন্তু বাড়াবাড়ির পর্যায়েও চলে গিয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মোটা যে মেঘ আকাশে মানে গ্যাসের মেঘ সেটাও দেখা গিয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে তিনখানা গ্রামের মানুষদের কিন্তু সতর্ক করা হয়েছিল এই ইলেকট্রিসিটি ব্যবহারের ব্যাপারে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ইলেকট্রিক সামগ্রী রয়েছে সেইগুলো চালানোর ব্যাপারে, এবং তার সঙ্গে সঙ্গে লাইটিং স্টোভ এই স্টোভ ফোভ যে বিভিন্ন জ্বালানি রয়েছে সেই সমস্ত জ্বালানোর ব্যাপারে কিন্তু সাবধান করা হয়েছিল, এবং যে গ্রামবাসীরা রয়েছে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে গ্রাম ছেড়ে দেওয়ার কথাও বলা হয়েছিল। তো এই ওএনজিসির বড় বড় যে অফিসিয়ালরা
তারা সেই জায়গায় ভিজিট করেছেন এবং সেই ব্যাপারে বিভিন্ন খোঁজ খবরও নিচ্ছেন। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর কিন্তু সামনে আসেনি। তবে অবশ্যই স্টকটা আগামীকাল ফোকাসে থাকবে। এরপরে চলুন দেখে নিই বাড়া শেয়ারগুলো এবং পড়া শেয়ারগুলো। তো যেগুলো আজকে খুবই ভালো পারফর্ম করেছে তাদের মধ্যে ওলা ইলেকট্রিক মোবিলিটি রয়েছে 7.63% বাড়া। তো এর আগের ভিডিওতে এই কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, কেন এর আগে এতদিন পড়ছিল এবং কেন বর্তমানে র্যালি এলো। তারপরে SJVN 5.96% বেড়েছে। নেটওয়েভ টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড এখানে কিন্তু 8%-এর কাছাকাছি তেজি দেখা গেছে। তো এই স্টকে এরকম বড় মুভমেন্ট আসে এবং তার সঙ্গে সঙ্গে আজকে বড় ভলিউমও তৈরি হয়েছে। তো যদি ভলিউমের কথা বলি, দেখতে পাচ্ছেন এর আগে কিরকম ভলিউম ট্রেড হতো, এই 1,14,000, 2,94,000, এই 1,85,000, আর আজকের দিনে কিরকম ভলিউম ট্রেড হয়েছে এই 71,63,906। তো এই স্টকে কিছু ব্লক ডিলের খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা আজকের দিনের শুরুতেই বাড়তে শুরু করেছিল, কারণ একটা ব্লক ডিল হয়েছে কোম্পানিতে। প্রায় 24 কোটি টাকার একটা ব্লক ডিল হয়েছে। তো কত টাকায় ব্লক ডিল হয়েছে দেখতে পাচ্ছেন, এই 3,419 টাকা 70 পয়সা পার শেয়ারে ব্লক ডিল হয়েছে। আর স্টকটা এর আগের দিন কতই ক্লোজ হয়েছিল, এই 3,024-এ। তো এই জায়গা থেকে অনেকটা উপরে ব্লক ডিল হওয়ার কারণে স্টকে কিন্তু তেজি এসেছে। তারপরে পিসি জুয়েলার্স লিমিটেড আজকে 7%-এর কাছাকাছি বেড়েছে। তবে এই যে বেড়েছে এটা কিন্তু কিছুই নয়, কারণ যদি লম্বা চার্ট দেখেন দেখতে পাচ্ছেন 6 মাসে 45%-এর কাছাকাছি ডাউন। তো যদি 5 দিনে দেখেন 17% মোটা বাড়তে দেখবেন, কিন্তু যদি লম্বা চার্ট দেখেন তাহলে কিন্তু এই যে তেজি সেটা কিছুই মনে হবে না। তো অনেকটা পড়ার পরে এরকম সামান্য রিকভারি কিন্তু দেখা যায়। আর শুধু আজকেই নয়, এর আগেও এরকম টুকটাক বেড়েছে। দেখতে পাচ্ছেন এই ডিসেম্বরের প্রথমেই এরকম কিন্তু প্রায় 13%-এর কাছাকাছি বেড়েছিল। তারপরে কপারের দাম বাড়ার কারণে হিন্দুস্তান কপার 2%-এর ওপরে বেড়েছে। আর মেট্রোপলিস হেলথ কেয়ার এখানে 6.44%-এর কাছাকাছি তেজি দেখা যাচ্ছে। তো এই মেট্রোপলিস হেলথ কেয়ার এই কোম্পানিটা তাদের Q3 কিছু আপডেট সামনে রেখেছে। তো দেখতে পাচ্ছেন এই শেয়ারটা জাম্প করেছে সেই কারণেই, কারণ কোম্পানির যে Q3 আপডেট সেটা ভালো এসেছে। তো কোম্পানির রেভিনিউ এটা প্রায় 26%-এর কাছাকাছি বেড়েছে ইয়ার অন ইয়ার। তো এই ট্রু হেলথ ওয়েলনেস এবং তার সঙ্গে সঙ্গে স্পেশালিটি সেগমেন্ট এখানে 35-33%-এর কাছাকাছি গ্রোথ দেখা গেছে। B2B সেগমেন্টে রেভিনিউ বেড়েছে 18% এবং স্ট্যান্ডালোন বেসিসে এই যে রেভিনিউ এটা 15% বেড়েছে। তো এই আপডেটের পরেই স্টকে তেজি এসেছে। তারপরে জুবিল্যান্ট ইনগ্রেভিয়া লিমিটেড 3%-এর উপরে বাড়া এবং এর সঙ্গে সঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখানে তো তেজি কম 0.65%, কিন্তু এরই সঙ্গে সঙ্গে স্টকটা কিন্তু আজকে হাজারের যে গন্ডি সেটাকে পার করে ফেলেছে। তো কিছুদিন আগেই যখন 5খানা কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটার নামও বলেছিলাম। তো এই কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে প্রায় 1100-র দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এরপরে পড়া শেয়ার কোনগুলো, তো এই প্রিমিয়ার এনার্জিস এবং তারই সঙ্গে সঙ্গে এই ওয়ারে এনার্জিস একই সেগমেন্টে কাজ করা দুটো কোম্পানি আজকে পড়েছে। তো এই প্রিমিয়ার এটা 6.96% ডাউন এবং এই ওয়ারে এনার্জিস এটা পড়েছে 5.34%। তো এই স্টকগুলো জানুয়ারি মাস থেকেই এফএনও সেগমেন্টে এন্ট্রি পেয়ে গেছে এবং তারপর থেকে নিয়মিতই পড়ছে। যদি 5 দিনেও দেখেন দেখতে পাচ্ছেন 7.78% ওয়ারে এনার্জিস পড়ে গেছে এবং প্রিমিয়ার এনার্জিস এখানেও কিন্তু বড় একটা ডাউনফল দেখা গেছে। তো এই এফএনও সেগমেন্টে ঢুকে গেলে কি হয়, এখানে কিন্তু শর্ট করেও টাকা ইনকাম করা যায়। তো সেই কারণে কি হয়, এই স্টকগুলোতে কিন্তু আনইউজুয়াল মুভমেন্ট দেখা যায়, কারণ বাড়লেও এখানে লাভ পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে পড়লেও এই হেজিং করে কিন্তু লাভ তোলা যায়। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একখানা ব্রোকার এই বার্নস্টেইন তারা এই আন্ডার পারফর্ম রেটিং দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই দুটো শেয়ারই 26% পড়তে পারে এরকম একটা টার্গেট কিন্তু তারা দিচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে টেকনিক্যালের যদি কথা বলি সেটাও খুব একটা স্ট্রং নয়। তো এই ওয়ারে এনার্জিস এটা কিন্তু এখনো নিচের দিকে নামতে পারে, প্রায় 2650 পর্যন্ত যেতে পারে। আর যদি এই প্রিমিয়ার এনার্জিস কথা বলি এখানেও কিন্তু খুব তাড়াতাড়ি 750 যে লেভেল সেটা কিন্তু দেখতে পেতে পারি। তারপরে রিলায়েন্স ইনফ্রা 5%-এর লোয়ার সার্কিল লাগিয়েছে। ট্রান্সফরমার্স অ্যান্ড রেক্টিফায়ার্স লিমিটেড তো কিছুদিন ভালো একটা র্যালি দেখাবার পরে এই আজকে 3.46% ডাউন হয়েছে এবং কোম্পানি 8 তারিখে তার যা নাম্বার সেটাও কিন্তু পেশ করতে চলেছে। তারপরে এই দুটো কোম্পানি স্যাফায়ার ফুডস এবং এই দেববাণী ইন্টারন্যাশনাল দুটো স্টকেই আজকে ডাউনফল দেখা গেছে। তো এই স্যাফায়ার ফুডস 7.54% ডাউন এবং এই দেববাণী ইন্টারন্যাশনাল এটা পড়েছে 5.11%। তো এই দুটো কোম্পানি মার্জ হতে চলেছে। তো বাজারে শুধুমাত্র এই দেববাণী এই কোম্পানিটাই থাকবে এবং এই যে স্যাফায়ার ফুডস এই কোম্পানিটা কিন্তু থাকবে না। তো মানে বলতে পারেন এই দুটো কোম্পানি বর্তমানে প্রায় একই হয়ে গেছে এবং অনেক সেলিংও আসছে। অনেকে কি করছে, এই যে স্যাফায়ার ফুডস এই স্টকটা মার্জারের আগেই সেল করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো একটা স্টক পড়লে ভ্যালুয়েশনের জন্য আর একটা স্টকও কিন্তু পড়বে। এরপরে যদি কথা বলি সেই দুটো স্টক যেইগুলো এর আগের দিনে 20%-এর লোয়ার সার্কিল লাগিয়েছিল, তো তারই মধ্যে এই কিউপি লিমিটেড এটা তো অনেকটা নিচেই ওপেন হয়েছিল। তো দেখতে পাচ্ছেন 341 ওপেন হয়েছিল, এর আগের দিনের ক্লোজ কত ছিল 419। তো এই জায়গা থেকে অনেকটা নিচেই ওপেন হয়েছিল, তারপরে আস্তে আস্তে
বড় রিকভারি দেখায় দেখতে পাচ্ছেন প্রায় 17%-এর কাছাকাছি কিন্তু বটম লেভেল থেকে রিকভারি দেখিয়েছিল। এবং আরও একটা কোম্পানি এই যে ট্যুরিজম ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এতে বড় বাইং এসে গেছে এবং এতে 20%-এর আপার সার্কিট কিন্তু দেখা গেছে। আর এর আগের দিন একটা কোম্পানি আলোচনা করেছিলাম, E&E ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তো এই আইপিওটা লিস্টিং এর দিনেই 90% বেড়ে গিয়েছিল। তো একটা এসএমই সেগমেন্টে কাজ করা আইপিও দেখতে পাচ্ছেন। তো একটা বড় ইনভেস্টরের নাম সামনে এসেছিল, তারপরেই কিন্তু এরকম তেজি ছিল। তো এই মুকুল আগারওয়ালজি, এনার নাম কিন্তু সামনে এসেছিল। তো এত বেশি বেড়ে গেছে, তারপরে আবার বড় বাইং এসেছে। তো আজকের দিনে কিন্তু প্রফিট বুকিং হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে স্টকটা কিন্তু লোয়ার সার্কিট লাগিয়ে দিয়েছে। তো এইখান থেকে কিন্তু কিছুদিন এই স্টকটা লোয়ার সার্কিটেই চলতে পারে। তো এই এসএমই সেগমেন্টে এরকমই প্রবলেম হয়, যখন বাড়েও অনেকটা বেড়ে যায়, আবার যখন পড়ে এরকম কিন্তু লোয়ার সার্কিট লেগে যায়। তো এই এসএমই কোম্পানিগুলোতে এরকম লোয়ার সার্কিট আপার সার্কিটের খেলা কেন চলে? কারণ যদি দেখেন কোম্পানিগুলোর সাইজ কিন্তু খুব ছোট হয়। তো ইস্যু সাইজ কত ছিল দেখতে পাচ্ছেন, এই 84 কোটি, প্রায় ডবল হয়েছে। তো 160 কোটি ধরে নিন। তো সেখানে যদি কোনো ইনভেস্টর এই 5 কোটির কেনা বেচা করে দেয়, তাহলেও কিন্তু স্টকে এই আপার সার্কিট বা লোয়ার সার্কিট লেগে যেতে পারে। আর ভিডিও শেষে নিফটি একবার দেখে নেবো। তো 23খানা কোম্পানি পজিটিভে এবং 27খানা নেগেটিভে বন্ধ হয়েছে। আর আজকে এই নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করেছে? তো যদি গেনারের কথা বলি, নেসলে ইন্ডিয়া রয়েছে 2.76% বাড়া, বেল 2.53%, আইচার মোটর 2.17%, হিন্দুস্তান ইউনিলিভার 1.60% বেড়েছে এবং টাটা স্টিল বেড়েছে 1.56%। আর পড়েছে কোনগুলো? তো পড়া শেয়ারের এখানে এইচডিএফসি ব্যাংকের নাম রয়েছে 2.31% ডাউন। তারপরে উইপ্রো, এটা পড়েছে 2.23%, ইনফোসিস 2.21% ডাউন, এইচসিএল টেক পড়েছে 2.15% এবং তারপরে ওএনজিসি, এটা পড়েছে 1.41%। তো এইখানে দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক, এটাই প্রাইভেট সেক্টরের সব থেকে বড় ব্যাংক। এইখানে অনেক বড় পতন দেখা গেছে এবং তারপরে যে তিনটে কোম্পানি, এইগুলো কিন্তু সবই এই আইটি সেক্টর থেকে বিলং করছে। এরপরে যদি গিভ নিফটির কথা বলি, তো এই গিভ নিফটি বর্তমানে দেখতে পাচ্ছেন যেই সময় ভিডিওটা রেকর্ড করছি, প্রায় 100 পয়েন্ট মতো উপরে রয়েছে, এই 26,400-র কাছাকাছি রয়েছে। তো আগামীকাল মার্কেটে একটা সবুজের ছোঁয়া কিন্তু দেখা যেতে পারে। আর আমাদের এই ইন্ডিয়ান এডিআর গুলো কেমন পারফর্ম করছে? তো ইনফোসিসের এডিআর, এটা 0.85% ডাউন। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর 5% পর্যন্ত পড়ে গেছে। তারপরে আইসিআইসিআই ব্যাংকের এডিআর 0.82% ডাউন। উইপ্রোর এডিআর, এটা পড়েছে 1%-এর উপরে। ডক্টর রেড্ডি ল্যাব, এটা একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখাচ্ছে এবং এই যাত্রা অনলাইন, এখানে 0.56%-এর কাছাকাছি তেজি এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো আমাদের ইন্ডিয়ান মার্কেটেও এই এইচডিএফসি ব্যাংকের শেয়ারটা 2 থেকে 2.5%-এর কাছাকাছি পড়া ছিল। তো সেরকমটাই কিন্তু আমেরিকান মার্কেটেও দেখা যাচ্ছে। এই এডিআর গুলোর মধ্যে সব থেকে বেশি পড়েছে এইচডিএফসি ব্যাংকের এডিআরটা। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।